তোমার সমস্যা কি ঈশান? কই ম্যাডাম, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা না হলে অফিসে এসে রিয়া ম্যাডামের সাথে কিসের এত লটর পটর তোমার? তোমাকে আমি যত দেখি ততই অবাক হই। কিসের এত ঢলাঢলি ওই মেয়েটার সাথে তোমার? রিয়া আমাকে পছন্দ করে ম্যাডাম। সেই জন্য রিয়ার গায়ের উপরে ঢলে পড়তে হবে? ও তোমাকে পছন্দ করতেই পারে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এইটাও তাহলে আমাদের ব্যক্তিগত ব্যাপার? কে কার গায়ের উপর টলে পড়বে না পড়বে সেটা আমরা বুঝে নেব ম্যাডাম। তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করছো ঈশান। তুমি বড্ড বেশি বেয়াদবি করছো আমার সাথে। অফিসের বসের সাথে এইভাবে কথা বলতে পারো না তুমি? ম্যাম, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন অফিসের কলিগের সাথেও তার পার্সোনাল লাইফ নিয়ে আপনি জোর জবরদস্তি করতে পারেন না। এবার কিন্তু বাড়াবাড়ি করছো ঈশান। বাড়াবাড়ি আমি নয়, আপনি করছেন ম্যাম। অফিসের বস হলেও কলিগের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার রাইট আপনার নেই। কেউ আমাকে পছন্দ করবে, আমি তার সাথে কথা বলতেই পারি, এতে আপনার কি সমস্যা? আমি সেটাই বুঝতে পারছি না। আজকালকার ভালোবাসা তোমাদের এরকমই, তাই না? তুমি না 2 দিন আগেও আমাকে পছন্দ করতে, একদম আমার পেছনে আঠার মতো লেগেছিলে। করতাম ম্যাডাম, এখন আর করি না। হোয়াট? তোমাদের পছন্দ কি এত সস্তা যে আজ আমাকে করলে তো কাল অন্য কাউকে করলে? আপনি যা ভাবেন ভাবতে পারেন ম্যাডাম। মানে? দেখেন ম্যাম, আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে বারণ করেছেন, আমি আপনার পেছনে ঘোরাটা বাদ দিয়ে দিয়েছি। আপনার যেমন আমাকে পছন্দ না, তেমনি আমার আপনাকে পছন্দ থাকলেও আপনার বারণে আমি আপনাকে ডিস্টার্ব করাটা বন্ধ করেছি। আর হ্যাঁ, এইটা সত্যি, আমি আপনাকে পছন্দ করতাম, কিন্তু যে আমাকে অপছন্দ করে শুধু শুধু তার পেছনে পড়ে থাকার কোনো মানেই দেখছি না। আশ্চর্য, 2 দিন আগেও তুমি আমাকে পছন্দ করতে, আর এখন এত সহজে ভুলে গেলে? মনে রাখার মতোই বা কি এমন স্মৃতি আছে এমন না যে মনে রাখবো? আপনার সাথে আমার রিলেশন ছিল, যার জন্য আপনাকে মনে রাখতে হবে? আজকালকার ভালোবাসা তাহলে এরকমই হয়? তোমার ভালোবাসা কি ওই পর্যন্তই ছিল যতক্ষণ অবধি আমি না করিনি? যদি তোমাকে ঝুলিয়ে রাখতাম কিংবা বারণ না করতাম, তাহলে তুমি আমার পিছনে পড়েই থাকতে, তাই না? ওই যুগ চলে গেছে ম্যাডাম, যে আপনার পেছনে আমি সারা জীবন পাগলের মতো পড়ে থাকবো আর আপনি আমাকে অবহেলা করতেই থাকবেন। ওইসব পার্ট এখন উঠে গেছে ম্যাডাম। এখন সব কিছু আপডেট হয়েছে, তেমনি মানুষের চাহিদাও আপডেট হয়েছে। তাই যে আমাকে পছন্দ করে আমি তার কাছেই গিয়েছি। সে যদি আমাকে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। ম্যাডাম, আপনি এসব কথা কেন জিজ্ঞেস করছেন বলুন তো? আর রিয়া ম্যাডাম কি দেখতে খারাপ? আপনার থেকে সুন্দরী মেয়েটা। সামনে বসে থাকা মেয়েটা ঈশানের এমন দ্বারা কথাতে রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, ওসব আমার দ্বারা হবে না ম্যাডাম। কেউ আমাকে ইগনোর করলে আমি তার থেকে দূরে সরে যাই, এটা আগাগোড়াই আমার অভ্যাস। কেউ যেমন কাউকে পছন্দ করতে পারে, তেমনি আপনারও আমাকে অপছন্দ হতেই পারে। তাই তাই বলে সারা জীবন আপনার পেছনে পড়ে থাকবো, অতটা বোকা আমি নই যে আমার বর্তমানে আসে চাই আমি তার সাথে সবটা ঠিক করে নিতে চাই। মানে কি বলতে চাইছো তুমি? আপনি সেটা নিজেও জানেন আমি কি বলতে চাইছি। মানে তুমি রিয়ার সাথে রিলেশনে যাবে? কেন ম্যাম, গেলে কি খুব বেশি সমস্যা নাকি খুব বেশি ক্ষতি হবে? রিয়া আমার মতো একই ক্লাসের, আর আপনি না বললেন নিজের লেভেলের কাউকে খুঁজে নিতে। আমি তো আপনার লেভেলের না, তাই না? তাই নিজের লেভেলের কাউকে যখন পেয়েই গেছি, তাহলে আর দূরে সরিয়ে দিব কি জন্যে? তোমার বিহেভিয়ার আর কথা শুনে আমি অবাক হচ্ছি ঈশান। এই জন্যই বোধহয় খালামণি তোমাকে আমার কাছে পাঠিয়েছিল মানুষ হতে, তাই না? ম্যাম, আপনি আমার অফিসের বস, তাই বলে কলেজের ম্যাডাম নন যে আমাকে পড়ালেখা শেখাবেন কিংবা মানুষ করবেন। আপনি কাজের জন্য আমাকে যা খুশি তাই বলতে পারেন। আমার ভুল হলে আপনি আমার গায়ে হাত তুললেও আমি তাতে কোনো কথা বলবো না, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, অফিসের বস হিসাবে আপনার প্রতি দয়া করে আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাতে আসবেন না। আমি কার সাথে মিশবো না মিশবো, কার সাথে সম্পর্কে জড়াবো না জড়াবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে এইসব বিষয়ে আমাকে খালামণিকে বলতে হবে ঈশান। ঈশান ফোনটা বের করে আম্মুর নাম্বারটা ডায়াল করে তুষির দিকে এগিয়ে দিতেই মেয়েটা কলটা কেটে দিল। তারপর রাগি চোখে ঈশানের দিকে তাকাতেই ও একটা ডেভিল হাসি দিয়ে নিজের কেবিনের দিকে যেতেই বেরিয়ে গেল। ঈশান চলে যেতেই তুষি বলতে লাগলো, 2 দিন আগেও তুই আমার পিছনে ঘুরেছিস, আর আজকে এসে বলছিস তুই রিয়াকে পছন্দ করিস। তোর ভালোবাসা আমি দেখাচ্ছি। তুই কি করে রিয়ার সাথে এত ক্লোজ হতে পারিস আর সম্পর্কে জড়াস সেটা আমিও দেখে নেব। তুষি ম্যানেজারকে কল করলো। কল করে কিছু একটা বলে,
তারপর নিজে নিজেই বিড়বিড় করতে লাগলো। ম্যানেজার গিয়ে উপস্থিত হলো ঈশানের কেবিনের সামনে। ঈশান ম্যাডামের সাথে কথা বলছিল আর কাজ করছিল। এরই মাঝখানে ম্যানেজারকে দেখে ঈশান উঠে দাঁড়াতেই ম্যানেজার সাহেব বলতে আরম্ভ করলেন, ঈশান সাহেব, আপনার প্রমোশন দেওয়া হয়েছে। আজকের পর থেকে আপনি সাধারণ স্টাফ নন, ম্যাডামের একান্ত ব্যক্তিগত সেক্রেটারি, আই মিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি তো এমন কোনো কাজ করিনি স্যার যার জন্য আমাকে প্রমোশন দেওয়া হলো। সবেমাত্র 1 মাস হলো আমি অফিসে এসেছি। আমি এখানে শিখতে এসেছি, তার মানে এই না যে আমাকে প্রমোশন দিতে হবে। ওনাকে গিয়ে বলুন না, মানে ম্যাডামকে গিয়ে বলুন আমি প্রমোশনটা অ্যাকসেপ্ট করছি না। আপনার কি মাথা খারাপ ঈশান সাহেব? আপনি জানেন এই পোস্টের জন্য কতগুলো লোক আপিল করে রেখেছে? অফিসের কতজন স্টাফ নিজের প্রমোশনের জন্য হা হুতাশ করেছে। সেখানে ম্যাডাম আপনাকে যেছে পদটা দিতে চাইছে, আর আপনি কি না হাতের লক্ষ্মী পেয়ে ঠেলছেন। কিন্তু এতে আমি ইন্টারেস্টেড নই। আপনার কি মাথা খারাপ ঈশান সাহেব? ম্যাডাম যদি এবার রেগে গিয়ে আপনাকে চাকরি থেকে বের করে দেয়, তখন ইন্টারেস্ট কোথায় পাবে? কী সমস্যা? ঈশান ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আমি নিজেও অ্যাপ্লাই করে রেখেছিলাম, কিন্তু তুমি এই সুযোগটা পাওয়ার পরও কেন জবটা করতে চাইছো না? ঈশান এবার মনে মনে বিড়বিড় করতে লাগলো আর ভাবতে লাগলো ম্যাডাম কী জন্য যে ওকে নিজের আশেপাশে রাখা চিন্তাভাবনা করছে সেটাও ভালো করেই জানে। কথাগুলো ভেবেই ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তখন ম্যানেজার বলতে লাগলো, কাল থেকে আপনার কেবিনটা ম্যাডামের কেবিনের ভিতরেই হবে, আর আপনি যদি জবটা না করতে চান সেটা গিয়ে ম্যাডামকে বলে দিয়ে আসবেন। আমাকে না বলাটাই বেটার। ম্যানেজার চলে যেতেই ঈশান ধপ করে চেয়ারে বসলো। রিয়া হাজারটা কথা বললেও ঈশান কোনো কথা বলল না। ঈশান জানে রিয়া মেয়েটা ওকে খুব বেশি পছন্দ করে, কিন্তু ম্যাডামের সাথে কথা কাটাকাটির জন্য এরকমটা বলতে হলো। আর ভদ্রমহিলা ওকে এমন করে এরকম একটা পদে প্রমোশন করে দিল। ঈশান ভাবছে যে আপু আবার ওকে কল করে বিষয়টা বলল কিনা, যার জন্য তুষি আবার ওর প্রমোশন করিয়ে দিল। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপচাপ ভাবতেই এবার রিয়া বলতে লাগলো, কি হয়েছে ঈশান, তুমি এত চিন্তিত কেন? ভালো লাগছে না কিছু। জানি না ম্যাডাম আমাকে কি শাস্তি দেওয়ার জন্য এরকম একটা প্রমোশন দিল। তবে আমি খুব ভালো করেই জানি উনি আমার উপর টর্চার করার জন্য এটা করেছে। এরকম কেন ভাবছো তুমি? তাছাড়া তোমার লাইফে তো ভালো কিছুও হতে পারে। সবাই চাকরি করে প্রমোশনের জন্য, ভবিষ্যতে ভালো কিছু করার জন্য। আর তোমার কি না প্রমোশন পেয়েও ভালো লাগছে না? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার এরকম কথাতে। ঈশান রিয়াকে বলতে পারছে না যে তুষি ম্যাম অর্থাৎ ঈশান এতক্ষণ কথা কাটাকাটি করলো, আর যে ওর অফিসের বস সে মেয়েটি ওর একমাত্র সুইট কিউট আর সিনিয়র খালাতো বোন, যে মেয়েটার সাথে ঈশান এক প্রকার রাগ করেই কথা বলাটা বন্ধ করেছিল। কিন্তু আব্বু আম্মু জোর করে ওদের অফিসেই পাঠালো। এমন না যে ঈশানের অবস্থা খুব বেশি খারাপ, তবে অফিসের কাজ শেখার জন্য আব্বু ওকে তুষির কাছে পাঠিয়েছে। আব্বু এরকম করে বলল, যার জন্য ঈশানকে আসতেই হলো। না হলে ঈশানদের যে বড় অফিস আছে তাতে ওকে এখানে চাকরি করে খেতে হয় না। ঈশান এখানে এসেছে নিজের কাজের প্রতি মনোযোগী আর কাজগুলো শেখার জন্য, আর তুষি যেন ওকে গাইড করে কাজগুলো শেখায়, সেটার জন্যই আব্বু পাঠিয়েছে। কিন্তু ঈশান অনেক আগে থেকেই তুষিকে পছন্দ করত, আর মেয়েটা যবে থেকে জানতে পেরেছিল তবে থেকে ওকে ইগনোর করতে আরম্ভ করেছে। ঈশান তুষিকে ভালোবাসার কথাগুলো বলার আগেই তুষি সেটা বুঝতে পেরেছিল। ঈশান ওকে পছন্দ করে, তারপর থেকেই ওর থেকে দূরে সরে থাকতো। ঈশান যখন বুঝেছিল তখন প্রকাশ করার আগেই তুষি ওকে বলেছিল, ঈশান, আমাদের মাঝে খালাতো ভাই বোনের সম্পর্ক, তুই এই সম্পর্কটাকে অন্তত আর যাই হোক নষ্ট করিস না। তোর এরকম ভাব দেখে আমি বুঝতে পারছি তুই আমাকে কী বলতে চাস, তবে তুই যেটা চাস সেটা কখনো সম্ভব না। তাই দয়া করে এসব আর কখনো আমাকে বলতে আসবি না। আমি তোকে আগেই খালাতো ভাই ভাবতাম, আর এখনও ভাবি, কিন্তু তোর এই কাজের জন্য সেটা আমাকে ভুলতে হবে বলে দিলাম। তাই তুই আমার থেকে দূরে সরে থাকবি। কিন্তু তোমার সমস্যা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না, যার জন্য তুমি এসব মানতে পারবে না। কারণ তুই আমার থেকে জুনিয়র, আর জুনিয়রের সাথে এগুলো আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমরা কাজিন, তুই কাজিনের সম্পর্কের মাঝে এই সম্পর্কটা ঢুকিয়ে সম্পর্কটা নষ্ট করে দিস না। এটা কি তোমার মতামত নাকি পরিবারের? আমি বুঝতে পারছি তুমি চাচ্ছ না যে
আমি তোমার পেছনে পড়ে থাকি। ঠিক আছে, থাকবো না। সেদিনের পর থেকেই ঈশান আর কখনো তুষির পিছনে ঘোরা তো দূরে থাক, ওর সাথে দেখাও করেনি। ও দিনের পর ঈশান ঈশান তুষিদের বাসা পর্যন্ত যায়নি। তারপর 6 মাস বাদে যখন দুজনে দেখা হলো, সেদিন ঈশান অফিসে এসেছিল, কারণ আপুর কথা মতো অফিসে আসতে হয়েছিল। আবু জোর জবরদস্তি ওকে তুষির কাছে অর্থাৎ ওদের অফিসে পাঠিয়েছিল, যেন ছেলে মানুষের মতো মানুষ হয় আর কাজকর্মে কিছুটা হলেও অন্তত বুঝতে পারে। ছোটবেলা থেকেই পড়ালেখার মধ্যে তেমন করে ঈশান মনোযোগ ছিল না, সেই জন্য ওকে আব্বু অনেক বকাঝকা করে। তাই ঈশান চেয়েছে আর যাই হোক কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করে তারপর নিজেদের অফিসে জয়েন করবে। তারপর আব্বু আম্মু যাকে বলবে তাকেই বিয়ে করে নেবে। ঈশান খুব ভালো করেই জানে আব্বু আম্মুর সাথে ওর বিয়ের কথা বলেছে, আর বিয়েটা খুব শীঘ্রই দিবে বলেই ওকে কাজের মধ্যে আনার চেষ্টা করেছে। আর ঈশানও কেমন যেন আগ্রহ নিয়ে অফিসে এসেছিল। ভেবেছিল যে ভদ্রমহিলার সাথে প্রেম করে কিংবা কার সাথে সম্পর্কে জড়িয়েছে, অফিসে আসলে হয়তো সেটা কিছুটা হলেও বুঝতে পারবে। অফিসে আসার পর কয়েকদিন অবধি ঈশান মন খারাপ করেছিল, কারণ যে মেয়েকে ভালোবাসতো আবার তাকেই সামনে থেকে দেখে ও কি করে অন্য কিছুতে মনোযোগ দিবে। ঈশানের মনটা খারাপ ছিল বলেই ওর বন্ধুরা যখন জিজ্ঞেস করে তখনই ও বিষয়টা জানালে ওর এক বন্ধু পরামর্শ দেয়। শোন, যে মেয়ে তোকে ভালোবাসে না, পছন্দ করে না বলে দূরে সরিয়ে দিয়েছে, সেই মেয়ের সামনে যদি তুই অফিসের অন্য কোনো কলিগ কিংবা অন্য কোনো মেয়ের সাথে প্রেম করিস, এটা দেখার পর তার খুব ফাটবে। এটা কি তুই জানিস বন্ধু? মানে তুই কি বলতে চাইছিস? শোন, সব কিছুর আপডেট হয়েছে। কে কাকে ভালোবাসলো না বাসলো সেটা নিয়ে মানুষ এখন পড়ে থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ চায় যে তাকে পছন্দ করে তার সাথে থাকতে। তাহলে তুই কেন পারবি না? যে মেয়ে তোকে পছন্দ করে না, খামাখা তার জন্য চিন্তা করে নিজের মাথাটা খারাপ করিস না। যে তোকে চায় তার চিন্তা কর। আর হ্যাঁ, অফিসের ম্যাডাম তোর খালাতো বোন, তাই বলছি কি, তার সামনে যদি একটু করিস তাহলে দেখবি, যদি মেয়েটা তোর কপালে থাকে তাহলে দিন শেষে তোর কাছেই প্রকাশ করবে। ওর সামনে এগুলো করলে শেষে আব্বু আম্মুর কাছে বিষয়টা বলবে, তাহলে কি বিষয়টা তখন ভালো হবে? বলবে, তাতে সমস্যা কিসে? তুই কি বাচ্চা নাকি যে তোর সম্পর্কে এসব কথা বলে দিলে তুই ভয় পাবি কিংবা তোকে আঙ্কেল আন্টি মারপিট করবে? তুষি আপু তোকে রিজেক্ট করে দিয়েছে, তুই তাকে দেখিয়ে দিবি যে তুই তাকে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারিস, তাকে ভালোবেসেও আপন করে নিতে পারিস, বিয়ে করতে পারিস। খামাখা এসব অবান্তর কথা বলিস না তো। আর তুই প্রেম করলে দেখবি আন্টি আঙ্কেল খুব খুশি হবে। তোর বিয়ে দেবার জন্যই তোকে অফিসে বসাতে চেয়েছে। বাচ্চাদের মতো কথা না বলে যেটা বলেছি সেটাই কর। ঈশান বন্ধুর কথাগুলো কয়েকদিন যাবৎ ভেবেছিল। তারপর কয়েকদিন বাদেই মনে হলো ওদের অফিসে ওরই পাশের ডেস্কে বসে কিউট সুইট একটা মেয়ে, দেখতে ভারী মিষ্টি মেয়েটা, নামটা তার রিয়া। আর রিয়া বেশ মিশুক, ওর থেকে মিডল ক্লাস ফ্যামিলির হলেও মেয়েটা দেখতে একদম ঝাক্কাস, যে কোনো ছেলেই পছন্দ করবে। ঈশান অফিসে আসার পর থেকেই দেখছে অনেক ছেলেই রিয়ার পিছনে ঘুরঘুর করে। মেয়েটাকে নাকি কয়েকজন আবার প্রপোজও করেছে, কিন্তু ঈশান তেমন করে রিয়ার দিকে তাকায়নি, উল্টো মেয়েটাই ওর সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। ঈশানও যেন সুযোগ পেয়ে বসলো আর রিয়ার সাথে এক প্রকার বন্ধুত্বের খাতিরে কথা বলতে আরম্ভ করলো। ঈশান বুঝতে পারতো রিয়া লুকিয়ে লুকিয়ে ওকে দেখে আর কেমন ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে থাকে। এমনিতেও গল্পের হিরো দেখতে একটু হ্যান্ডসাম বেশিই হয়, সেজন্যেই বোধহয় মেয়েরা ওরকম করে তাকিয়ে থাকে। যবে থেকে তুষি অর্থাৎ ঈশানের খালাতো বোন বুঝতে পেরেছে যে ঈশানের সাথে রিয়ার এক প্রকার বন্ধুত্বের নামে চক্কর চলছে, তবে থেকেই তুষি যেন ওগুলো সহ্য করতে পারে না। তুষি ঈশানকে কয়েকবার ওয়ার্নিং দিয়েছে যেন রিয়ার সাথে এসব না করে, কিন্তু ঈশান যেন তাতেই আরও পেয়ে বসলো। ভাবলো তুষি যতই বারণ করুক তাতে ওর কি আসে যায়। ঈশান রিয়ার সাথে আরও বেশি বেশি কথা বলতে লাগলো। তার উপর যখন সুযোগ তখন পেয়েছে, ভেবেছে মেয়েটাকে ইচ্ছে মতো জ্বালাবে। গত কয়েকদিনেও তুষি ঈশানকে কয়েকবার বারণ করেছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু ঈশান ততবারই আরও গায়ে পড়ে কথা বলেছে।
তুষি ওদের কথা বলা দেখেই বুঝতে পেরেছে ওদের মাঝে আর যাই হোক এই একটা মাসে কিছু না হলেও খুব শীঘ্রই কিছু একটা হবে। তুষি ব্যাপারটা মানতে পারছিল না। আজকে একটা মিটিং শেষ করে যখন ঈশান আর রিয়া ডেস্কের দিকে যাচ্ছিল তখন রিয়া মেয়েটাকে ঈশান বেশ প্রশংসা করছিল, যার জন্য মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। এসব কিছু দেখেই তুষি ঈশানকে কল করে কেবিনে ডাকে। তারপর ছেলেটা আসতেই ওদের দুজনের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানলেনই। পরদিন থেকে ঈশানকে ম্যাডামের কেবিনে বসতে হবে, এটা ভেবেই ছেলেটা পরদিন যথারীতি প্রস্তুতি নিয়ে অফিসে আসে। অফিসে প্রবেশ করতেই ম্যানেজারের নাম্বার থেকে কল আসলো। ভদ্রলোক বোধহয় ওকে সিসি ক্যামেরায় লক্ষ্য করেছে, কারণ গেটের ক্যামেরার এক্সেসটা ম্যানেজারকে দেওয়া। লোকটা কল করে জানালো ম্যাডামের কেবিনে বসতে ঈশানকে। ছেলেটাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গিয়ে অনুমতি নিয়ে তারপর কেবিনে আসতেই ভদ্রমহিলা একটা ডেভিল হাসি দিল আর বলতে লাগলো, আমার সামনে লটরপটর প্রেম করো, তাই না? দেখবো এখন তোমার রিয়া বেবির সাথে কি করে প্রেম করতে পারো। আপনার কিসের এত জেলাসি আমি বুঝতে পারলাম না ম্যাডাম। আমরা দুজন দুজনকে পছন্দ করি, এতে আপনার সমস্যা কোথায়? তাছাড়া মেয়েটা কি খারাপ বলেন? আমিও তো কিছু জানি না। আমার অফিসে এইসব লটরপটর চলবে না। তোমার যদি এইসব করারই থাকে তাহলে বাইরে গিয়ে করবে। ঈশান এবার নিজের ডেস্কে গিয়ে বসলো, তারপর কাজগুলো করতে লাগলো। কালকের কয়েকটা ফাইল ছিল সেগুলোই দেখতে আরম্ভ করলো। তুষি ঈশানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, হয়তো ভাবছে ওকে শাস্তি দিতে পেরেছে। অন্যদিকে ঈশানের মাথায় একটা শয়তানি বুদ্ধি কাজ করলো। সাথে সাথে ও রিয়াকে কল লাগালো। কল লাগিয়ে বেশ জোরে সোরে বলতে লাগলো, তুমি এসেছো? হ্যাঁ আসলাম, তোমাকে তো দেখলাম না। দেখবি কি করে, ম্যাডামের জন্য তো আমার ডেস্কটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। যাই হোক, সাবধানে তো আসতে পেরেছো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো তোমার? না না, ঠিক আছে আমি। আচ্ছা তুমি কাজ করো তাহলে, আমারও অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করি। কাজ তো সবসময়ই করবে। তাছাড়া আমি কল দিলে এত কাজে অজুহাত দাও কেন? আমি কি কল কেটে দিব? কল কেটে দিলে কিন্তু আর কখনো তোমার কলও রিসিভ করবে না, আর তোমাকে কলও করবো না। আমি কি তেমন বলেছি নাকি? আসলে ম্যাডাম বকাঝকা করবে তাই বললাম। তার উপর তুমি তো ম্যাডামের কেবিনেই বসে আছো, ম্যাডাম কি ওইখানে নেই? থাকবে না কেন? আছে। প্রেম ভালোবাসার মাঝখানে কত বাধা বিপত্তি আর দেয়াল থাকবে, তাতে কি মানুষ প্রেম করা ছেড়ে দিবে বলো? ঈশান কথাটা বলে একটু দুষ্ট হাসি দিল, যার জন্য সামনে বসে থাকা তুষি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। অন্যদিকে রিয়া তো একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। এই ছেলেটা বোধহয় এখন এই মুহূর্তে ওর সামনে থাকলে একদম লজ্জায় মাটির সাথে মিশে যেত মেয়েটা। ঈশান আরও কিছুক্ষণ লটর পটর প্রেম চালালো। এক পর্যায়ে তুষি রেগে উঠে আসতেই ঈশান তখন রিয়াকে বলে কলটা কেটে দিলে। এবার তুষি বলতে লাগলো, কি হচ্ছেটা কি? আমার অফিসের মধ্যে এইসব কি কাণ্ড কারখানা করছিস তুই? ম্যাডাম, আমি আপনার থেকে জুনিয়র হতে পারি, তাই বলে অফিসের কলিগের সাথে তুইতুকারি করে কথা বলাটা কি খুব বেশি ভদ্রতার পরিচয় দেওয়া হয়? ভদ্রতা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? তুই তো ম্যাডামের সামনে এসব লটর পটর প্রেম ভালোবাসা করছিস, তোর কি একটু ভয় করছে না যে আমার সামনে এসব কথা বলতে? প্রেম ভালোবাসার মধ্যে এত ভয়ভীতি থেকে লাভ কি বলেন? তাছাড়া অনেকেই অনেক কিছু বলবে, তাই বলে চুপ করে থাকলে তো হবে না। প্রেমটাকে সবার বাধা বিপত্তিকে পেরিয়ে চালিয়ে নিতে হবে। আমার সামনে প্রেম করা হচ্ছে, আমিও দেখবো তুই কি করে প্রেম করতে পারিস। সেটা আপনার চিন্তা ভাবনা। তুই আমাকে জ্বালানোর জন্য প্রেম করে দেখাচ্ছিস তো? আমিও তোর সামনে অন্য কারোর সাথে প্রেম করবো, তারপর দেখি তুই কি করে সহ্য করতে পারিস। অল দ্য বেস্ট। ঈশান কথাটা বলেই একটা ডেভিল হাসি দিল, যার জন্য তুষি অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। কারণ ঈশানের মুখ থেকে এরকম কথা শুনবে তুষি সেটা ভাবতেও পারেনি। ভেবেছিল যে ঈশান বলবে তুষি যেন অন্য কারোর সাথে প্রেম না করে, কিন্তু ছেলেটা যে এত ঘাটতারা সেটা তুষি ভাবতে পারেনি। এবার তুষি এসে ঈশানের ডেস্কের পাশে দাঁড়ালো। ঈশান তুষির দিকে তাকাতেই ম্যাডাম ওর শার্টের কলার ধরে ওকে নিজের অনেকটা কাছে নিয়ে আসে। ঈশান অবাক চোখে মেয়েটার চোখের দিকে তাকাতেই দেখলো রাগে ফুঁসছে। ঈশান নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তুষি বলতে লাগলো, তুই কি এগুলো বন্ধ করবি, নাকি আমি সত্যি সত্যি কারোর সাথে প্রেম করবো? তাহলে কি তোর খুব বেশি ভালো লাগবে?
প্রেম ভালোবাসাটা ব্রেকআপ হওয়া কিংবা সম্পর্ক নষ্ট হওয়ার আগ পর্যন্ত কখনো শেষ হয় না। তাছাড়া আমি জানি আপনি এরকম কিছু করবেন না, কারণ আশা করি আপনি অতটাও খারাপ মানুষ নন যে আরেকজনের প্রেম ভালোবাসার মধ্যে বাধাহক সৃষ্টি করবেন। আমি চাই তুই রিয়ার সাথে ব্রেকআপ করে দে। তুই ওর সাথে প্রেম করবি না, নাহলে কিন্তু আমি সত্যি। আশ্চর্য, আপনি প্রেম করবেন কি না করবেন সেটা আমি কেন বলতে যাব? কিন্তু আপনি আমার লাইফে এত বারবার ইন্টারফেয়ার করছেন কেন? আমি কি আপনি কখনো বলেছি যে আপনি প্রেম করতে পারবেন না কিংবা অন্য কারোর সাথে প্রেম করলে আমার সমস্যা? তার মানে তুই রিয়ার সাথে ব্রেকআপ করবি না? আর আমি প্রেম করলেও সমস্যা নেই, ঠিক আছে। আমিও দেখবো তুই কি করে সবটা সহ্য করতে পারিস। আমি সত্যি সত্যি অন্য কারোর সাথে প্রেম করে দেখাবো, তারপর দেখি তুই কি করে এইসব সহ্য করে নিতে পারিস ঈশান। বললাম তো, অল দ্য বেস্ট। আমার আমার তাতে কিছুই আসে যায় না। যে যে আমাকে পছন্দ করে না তার জন্য আমি কেন কষ্ট পাবো? তাছাড়া আপনি প্রেম করবেন ভালো কথা, প্রেম করে বিয়ে করে নেবেন, আমাকে আপনার বিয়েতে ইনভাইট করবেন। খালাতো বোন প্রেম করলে তাতে আমার কি সমস্যা? আজব তো। ঠিক তো, দেখবো তুই কি করে সহ্য করতে পারিস সবটা সামনে থেকে দেখে। তুই যেমন আমাকে জানানোর জন্য এগুলো করেছিস, আমিও ঠিক তোকে জানানোর জন্যই প্রেম করে দেখাবো। আমি কি ছেলে দেখে দিব ম্যাডাম? ঈশানের এমন দ্বারা কথাতে তুষি অনেক বেশি অবাক হলেও ভেবেছিল আর যাই হোক, ঈশানকে এইসব প্রেম ভালোবাসার কথা বললে হয়তো রিয়ার সাথে প্রেম করাটা বন্ধ করে দিবে। অন্যদিকে তুষি নিজেও জানে না কেন ঈশানের সাথে এসব বিষয় নিয়ে ঝামেলা করছে। তাহলে কি ওকে ভালোবাসে নাকি অন্য কারোর সাথে প্রেম করছে দেখে বিষয়টা তুষি মানতে পারছে না? তুষি নিজেও জানে না। এবার ঈশান নিজের শার্টের কলারটা ছাড়িয়ে নিয়ে জায়গায় বসে পড়ল। তখন তুষি রাগে হাঁপাতে লাগলো। ঈশান এক গ্লাস পানি এনে দিতেই ভদ্রমহিলা ঢকঢক করে খেয়ে নিল। তারপর নিজেই ভাবতে লাগলো ঈশানকে এসব বিষয়ে কেনই বা বারণ করছে। ও তো ঈশানকে ভালোবাসে না, আর ঈশান অন্য কারোর সাথে রিলেশন করলেই কিসের এত সমস্যা? তুষির আগের মাত্রাটা আরও বেড়ে গেল। দুদিন বাদে যখন রিয়ার সাথে ঈশানকে ক্যান্টিনে বসে হাসাহাসি করে কথা বলতে দেখল, সেদিন ঈশান লাঞ্চ শেষে কেবিনে এসে বসতেই ম্যাডাম ওকে ডেকে এনে নিজের সামনে বসালো। ছেলেটা এসে সামনে বসতেই এবার তুষি বলতে লাগলো, রিয়ার সাথে ঢলঢলি করে খাবার খাওয়ার খুব ইচ্ছে না? এখন আমার সাথে ঢলঢলি করে খাবি আর দাঁত কেলিয়ে হাসবি। আজব তো, ওর সাথে কথা বললেই আপনি ঢলাঢলি কোথায় দেখেন? আমি তো সেটাই বুঝতে পারি না। তোদের এসব লটর পটরকে ঢলাঢলি করা বলা ছাড়া, তোদের এসব লটর পটরকে ঢলাঢলি করা বলে তুই বুঝতে পারিস না? তোর কাছে যেটাকে কথা বলা মনে হয়, আমার কাছে সেটাকে প্রেম বলে মনে হয়। আপনি যখন বুঝতেই পারছেন যে আমরা চুটিয়ে প্রেম করছি, তাহলে আপনার সমস্যা কোথায় হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোকে বলেছি তুই প্রেম করবি না, ব্যাস। তোকে আমি বারণ করেছি, তুই আমার কথা শুনবি। অফিসে আপনি আমার বস হতেই পারেন, কিন্তু পার্সোনাল লাইফে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমার আছে। সেখানে আমার আব্বু আম্মুই হস্তক্ষেপ করেনি, তাহলে আপনি কি এসব বলার? আমার অফিসে এসে লম্পটের মতো একটা মেয়ের সাথে জড়াজড়ি করবি, সেটা আমার দেখে ভালো লাগবে? এসব দেখলে বাইরের কেউ কি বলবে বল? আমি অত কিছু জানি না। তাছাড়া রিয়া কি আপনার থেকে দেখতে খারাপ নাকি? এই জন্যই বোধ হয় আপনার জেলাসি ফিল হচ্ছে যে রিয়া আপনার থেকে দেখতে আরও বেশি সুন্দর আর মিষ্টি। রিয়া খুব মিষ্টি, তাই না? দেখাচ্ছি তোকে আমি কত মিষ্টি। আমিও যে রিয়া থেকে কম কিছু না, তোকে এখনই বোঝাচ্ছি। ঈশান কিছু বুঝে ওঠার আগেই তুষি ঈশানকে টেনে উঠিয়ে দাঁড় করালো। তারপর ওর শার্টের কলার ধরে নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া বন্ধ করে দিল। ঈশান অবাক চোখে তুষির দিকে তাকালো। মেয়েটা যে এরকম কিছু করবে সেটা ঈশান ভাবতেও পারেনি। রাগের মাথায় এরকম কিছু করার মানেটা কি? রাগ মানুষ দেখাতে পারে, তাই বলে কিস করে যে রাগটা কমাতে হবে সেটা ঈশান প্রথম দেখছে। ঈশান তুষি ম্যাডামকে ছাড়ানোর চেষ্টা করলে তুষি ওর ঠোঁটে কামড় বসিয়ে দিল। উপায় না পেয়ে ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদেই তুষি ঈশানের ঠোঁটে আরও রুডলি কিস করলেই ঈশান আবারও ওকে ছাড়ানোর চেষ্টা করলে তুষি এবার কিছুটা শান্ত হলো। মেয়েটা ঈশানের দু হাত নিয়ে নিজের কোমরে রাখলো। ঈশান মজা পেল কি না কে জানে, তবে একটু বাদেই নিজেও রেসপন্স করতে লাগলো। তুষি পুরো 10 মিনিট যাবৎ ঈশানের ঠোঁটে কিস করলো। তারপর ওকে ছেড়ে দিয়ে শার্টের কলার ধরে বলতে লাগলো, এখন বলো, কার ঠোঁট বেশি মিষ্টি? আর কে তোকে বেশি আদর করতে পারবে?
ঈশান রসগোল্লার মতো চোখ জোড়া বড় বড় করে তুষির দিকে তাকালো, আর মেয়েটা একটা মুচকি হেসে বলল, আমি জানি রিয়ার থেকে ভালো কিস করতে পারবে না, কারণ আমি নিজে থেকেই তোর কাছে এসেছি। আর তুমি জোর করে ওর কাছে যাও। আমি জানি আপনি এটা করে আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে ফাটল ধরাতে চাইছেন, তাই না? তাই না? একটু আগে রেসপন্স কি করলো আমার সাথে? আপনি জোর করে ধরে রেখেছিলেন বলেই তো আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর সেই এবার বল যে তুই রেসপন্স করিসনি। হ্যাঁ, আমি জোর করলাম, কারণ দেখতে চেয়েছিলাম কে তোকে বেশি আদর দেয়, আর কে বেশি সুন্দর, আমি নাকি রিয়া? বল। আপনি জোর করলেন, আর তাতে আমি সায় দিলাম। আর ফ্রিতে পেলে কেউ ছাড়ে নাকি? কুত্তা একটা, তোর কখনো ভালো হবে না। তুই বাজে একটা ছেলে। তুই যাকে সুযোগ পাবি তার সাথেই সব করবি, তাই না? যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু আমার চরিত্র নিয়ে কখনো বাজে কথা বলবেন না। আজ অবধি একটা মেয়ের হাতটা ধরতেই পারিনি। তাহলে এই মুহূর্তে কিসকে করলো আমায়? কিসটা কি আমি করলাম নাকি আপনি জোর করে করলেন? আমি জোর করে করলেও তুই তো মজা করেছিস, তাই না? বললাম না ফ্রিতে পেলে কেউ ছাড় দেয় না। আর সবচেয়ে বড় কথা, যেখানে আপনি আমায় অপছন্দ করেন, আমি অন্য কারোর সাথে প্রেম করলে সমস্যাটা কোথায় আমি সেটাই বুঝতে পারছি না। আপনি কি এটুকু বুঝতে পারেন না? আপনি যাকে বারণ করবেন সে আরও ওই কাজটা বেশি করে করবে। যাই হোক, এসব আপনাকে বলে লাভ নেই। আপনার যদি ইচ্ছা থাকে আপনি বলবেন, আমি অফিস থেকে বেরিয়ে যাব। তারপরও আমার দ্বারা সম্ভব না রিয়াকে কষ্ট দেওয়া। আর আমি যদি কষ্ট পাই? আজীব, আপনি কেন কষ্ট পেতে যাবেন? ঠিক আছে, তুইও যেন কষ্ট পাস আমি সেই ব্যবস্থাই করব। তুষি নিজের কথাটা রাখার জন্য ওকে ফলো করত। যে ছেলেগুলো তার মধ্যে থেকে বেশ হ্যান্ডসাম দেখতে একটা ছেলেকে সপ্তাহখানেক বাদে অফিসে ডাকলো মেয়েটা। ঈশান খানিকটা অবাক হলেও নিজের কাজ করায় মনোযোগ দিল। ঈশান কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না দেখে তুষি সেই ছেলেটার হাত ধরে ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো আর হাজারটা কথা বলতে লাগলো। ঈশান খানিকটা ডেভিল হাসছে, কারণ তুষি ভেবেছিল যে ওকে অন্য ছেলের সাথে দেখেই ঈশান হয়তো রিয়্যাক্ট করবে কিংবা ওকে বলবে যেন এরকম কিছু না করে। কিন্তু এই ছেলের বিষাক্ত হয়তো দূরে থাক, কোনো কথা পর্যন্ত বলেনি। তুষি খানিকটা অবাক হলো, কারণ সপ্তাহখানিক যাবৎ ওই ছেলেটার সাথে প্রেমের অভিনয় করার পরও ঈশানের থেকে যখন কোনো রেসপন্স পেল না, তখন তুষি এক প্রকার রাগ হলো। ছেলেটা কি পাথরের তৈরি নাকি সেটাই ভাবতে লাগলো। তারপর এক পর্যায়ে মনে হতে লাগলো ঈশানের সামনে যদি ওকে ঠিক ঈশানের মতো করেই ছেলেটাকে কিস করে তাহলে হয়তো বা ঈশান কিছুটা রাগ করবে। কিন্তু নিজের বিপদ যে তুষি নিজে ডেকে আনলো সেটা কে জানতো। 2 সপ্তাহ যাবৎ তুষি সেই ছেলেটার সাথে ঘোরাফেরা করলো, নানান জায়গায় গেল, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলো। ঈশানও একদম বডিগার্ডের মতো তুষির সাথে সাথেই গিয়েছিল। কিন্তু তুষির সাথে ঈশানকে দেখে তুষির বয়ফ্রেন্ড অর্থাৎ ছেলেটা বেশ খানিকটা বিরক্তি ফিল করলো। সপ্তাহ 2 পরে তুষির সাথে ছেলেটা একা দেখা করার জন্য ওকে একটা পার্কে ডাকে। সেদিন ঈশান অফিসের কাজের জন্য একটু বাইরে গিয়েছিল। এসে জানতে পারলো ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে বাইরের দিকে গেছে। ঈশান বেশ খানিকটা অবাক হলেও ম্যাডামকে কল করতে লাগলো। ঈশানের কেন জানি ওই ছেলেটার হাবভাব ভালো লাগছিল না। ঈশান বুঝতে পেরেছে তুষির সাথে ওকে দেখে বেশ খানিকটা বিরক্তি ফিল করেছে ছেলেটা। ঈশান ম্যাডামকে কল করতে কয়েকবার বাজার পর মেয়েটা রিসিভ করতেই ঈশান বলতে লাগলো, ম্যাডাম, আপনি একা কোথায় গেলেন? যেখানে যাই, তোমার সমস্যা কি? সবসময় তুমি আমার সাথে থাকা দেখে আমার বয়ফ্রেন্ড খুব বেশি বিরক্ত ফিল করে। তুমি জানো না, ওই জন্যই আমরা আলাদা টাইম স্পেন্ড করতে এসেছি। তুমি এর মাঝে বিরক্ত করো না তো। ঈশান বুঝতে পারলো তুষি ওই ছেলেটা ট্র্যাপে পা দিয়ে দিয়েছে। উল্টোপাল্টা তো আজকে কিছু একটা করবেই, যার জন্য ঈশান বেশ খানিকটা ভয় পেল। ভাবলো মেয়েটা নিজের ক্ষতি নিজেই ডেকে আনলো। বর্তমানকার ছেলেদের বিশ্বাস করাটাই মেয়েদের একটা জীবনের সবচেয়ে বড় ভুল। ঈশান তাড়াহুড়ো করে মেয়েটাকে বলতে লাগলো, প্লিজ ম্যাডাম, আপনি কোথায় আছেন আমাকে বলুন, আমি এসে আপনাকে সবটা বোঝাচ্ছি। আপনি আমাকে বলুন কোথায় আপনি, এক্ষুনি আসছি। আমি পার্কে আছি, শহরের ওই পাশের পার্কটাই, তোমাকে আসতে হবে না। তুমি অফিসে তোমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করো যতক্ষণ না আমি আসি। এরই মাঝে তুষির বয়ফ্রেন্ড কোথা থেকে এগিয়ে আসলো আর জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছো বেবি? আর বলো না, অফিসের অ্যাসিস্ট্যান্টটাও না অফিস থেকে বের হতে না হতেই ফোন করেছে।
যত সব সমস্যা আমাকে নিয়েই হবে। অফিসে কি হাজারটা সমস্যা হয়েই থাকে নাকি? রাখো তো অফিসের কাজ, ওইসব অফিসে গিয়ে করবে, এখন আমার সাথে টাইম স্পেন্ড করো বেবি। ঈশান আর কিছু বলার আগেই ছেলেটা কল কেটে দিল। ঈশান বুঝতে পারল কিছু একটা গন্ডগোল তো ছেলেটা করতেই চাইছে। ছেলেটার হাব ভাব যেমন ভালো ঠেকছে না, তার উপর আবার আজকে একা দেখা করতে বলেছে। আজকে আবার উল্টাপাল্টা কিছু করবে না তো? ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। অফিসের গাড়িটা ড্রাইভারকে সহ বের হয়ে গেল। তারপর পার্কে এসে দেখলো বেশ শুনশান পরিবেশ। আজকে পার্কের এদিকটায় তেমন কেউ নেই, হয়তোবা ছুটির দিন নয় বলেই আজকে পরিস্থিতি এরকম নিরিবিলি। ঈশান আশেপাশে সব জায়গায় মেয়েটাকে খুঁজলো, কিন্তু কোথাও পাচ্ছে না। গেল কোথায়? ঝামেলা তো কিছু একটা হয়েইছে। তুষি কি এখান থেকে আবার অন্য কোথাও গেল নাকি? ঈশান বারবার মেয়েটাকে কল করতে লাগলো, কিন্তু তারপরও ধরছে না। শেষে উপায় না পেয়ে একদম পার্কের শেষ দিকটা এসে দেখতে পারলো দুজনে একটা বেঞ্চে, কিন্তু শুধু বসা অবস্থায় নয়, দুজন দুজনকে কিস করতে যাচ্ছিল। রাফিন ছেলেটা তুষির ঠোঁটের কাছে যখন ঠোঁট জোড়া নিয়ে আসে, তখনই তুষির মনে পড়ে যায় সেদিন এই ঠোঁট দিয়ে ঈশানের ঠোঁটে কিস করেছিল। কথাগুলো মনে পড়তেই তুষির আর ইচ্ছে হলো না ঠোঁটে কিস করার। কেন জানি মনে হলো এই ঠোঁটে যেখানে ঈশানের ঠোঁটের স্পর্শ ছিল সেখানে রাফিন কিস করবে। কথাগুলো মনে হতেই তুষি ওর তথাকথিত সেই বয়ফ্রেন্ডকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ছেলেটা ওকে চেপে ধরলো আর বলতে লাগলো, কি সমস্যা তোমার বেবি? আমি কাছে আসলেই এত ছটফট কেন করো? বয়ফ্রেন্ড কি এইটুকু ডিজার্ভ করে না? রাফিন, আমার এগুলো ভালো লাগছে না, প্লিজ আমায় ছাড়ো, জোর করো না। আমি তোমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে আছি বেবি, আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। কাম অন বেবি, আমি তোমার সাথে আজকে আরও কিছু করতে চাই। প্লিজ প্লিজ আমাকে বাধা দিও না সোনা। বয়ফ্রেন্ডের এমন দ্বারা আবদারে তুষি অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। ও ভাবতেও পারেনি ছেলেটা ওর কাছে এত বাজে কিছু আবদার করবে। ছেলেটা ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে তখন তুষি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারছিল না। এক পর্যায়ে যখনই জোর করে তুষিকে কিস করতে যাবে, তখনই ঈশান গিয়ে পিছন থেকে ছেলেটার চুলগুলো মুঠ করে ধরতেই ছেলেটা তুষির ঠোঁটে চুমু দিতে পারল না, ওখানেই থেমে গেল। অন্যদিকে তুষি চোখ জোড়া বন্ধ করে বারবার ওকে আটকানোর চেষ্টা করছে আর দূরে সরার কথা বলছে। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতেই যখন বুঝতে পারলো ছেলেটা ওর কাছে নেই, তারপর তুষি চোখ জোড়া খুলে তাকাতেই দেখে অবাক হলো ঈশান রাফিনের চুলের মুঠি ধরে ওকে পিছনের দিকে টেনে সরিয়ে দিয়েছে। তুষি খানিকটা অবাক হলেও মাথা নিচু করে ফেললো আর কেঁদে ফেললো। ঈশান ছেলেটাকে সরিয়ে দিয়ে তুষিকে উদ্দেশ্য করে বলল, এই হচ্ছে আপনার ভালোবাসা, এই হচ্ছে যাকে ভালোবাসেন তার নমুনা। আপনি আমাকে দেখাতে গিয়ে নিজের আছে কত বড় ক্ষতি করতে যাচ্ছিলেন একটাবার ভেবে দেখেছেন? আব্বু আম্মু আপনাকে ছোটবেলা থেকেই আপনাকে পোশাক পরানোর জন্য কত কষ্ট করে এসেছে, আর সেই পোশাক এই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বয়ফ্রেন্ড খুলে ফেলতো। আপনারা জীবনের সবচেয়ে বড় ভুল করেন কি জানেন তো? ভালোবাসার মানুষ চিনতে জীবনের সবচেয়ে বড় ভুল করেন। মেয়েদের জীবনের প্রথম ভুলটাই হচ্ছে মানুষ চয়েস করার ক্ষেত্রে। আপনিও সেই ভুলই করলেন। আমার ওপর রাগ দেখাতে গিয়ে আপনিও তেমন কিছুই করেছেন। তুষি আরও জোরে জোরে কান্না করে উঠল। ছেলেটা ঈশানের কাছে এসে ওকে ঘুষি দিতে গেলে ঈশান রাফিনের হাতটা ধরে ফেলল। তারপর হাতটা মোচড় দিয়ে পিছনের দিকে ঘুরিয়ে ধরে গালের সজোরে একটা থাপ্পড় মারতেই ছেলেটা ব্যথায় কুকিয়ে উঠল। যে ভালোবাসে তাকে কখনো অসম্মান করতে হয় না, ইডিয়েট। আর কাকে কি বলছি, সে তো আমাকে দেখানোর জন্য তোর সাথে এরকম নাটকের সায় দিয়েছিল, কিন্তু একটাবার ভাবতে পারেনি যে নাটক করতে গিয়ে সে নিজেকে কত বড় বিপদের মুখে ফেলেছে। এরপরও কি আপনার ভালোবাসার ইচ্ছা আছে? ওকে নাকি আমি ছেড়ে দিব, ও নিজের ইচ্ছাটা পূরণ করবে। আর আপনারও খুব ইচ্ছা হয়েছে ওকে আমি কি ছেড়ে দেব, ও নিজের ইচ্ছাটা পূরণ করবে। আর আপনারও খুব ইচ্ছা হয়েছে ওর সাথে ঘনিষ্ঠ হবার, তাই তো? ঈশানের এমন দ্বারা কথাতে তুষির মুখের উপর দুহাত দিয়ে চেপে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। অন্যদিকে ঈশান ছেলেটাকে কষিয়ে আরও কয়েক ঘা লাগাতেই ছেলেটা নিচে পড়ে ব্যথায় কোকাতে লাগলো। ঈশান আরও হাজারটা কথা বলতেই তুষি এসে পায়ের জুতোটা খুলে ছেলেটার মুখে কয়েকটা বাড়ি দিল। ঈশান তুষিকে জোর করে সরিয়ে নিয়ে বলতে লাগলো,
ওর একার দোষ দিয়ে লাভ কি? দোষটা তো আপনারও ম্যাডাম। সব দোষ তোমার। তোমার জন্যই আমাকে এমন কিছু করতে হয়েছে। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম না? চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, আপনি আমাকে ভালোবাসেন না। আর ভালোবাসলে আমি এরকম কিছু করতেই দিতাম না আপনাকে। আপনি জেলাসি থেকে রিয়ার সাথে আমাকে দেখে এরকম কিছু করেছেন, তাই না? আমাকে কষ্ট দিতে চেয়েছিলেন। তবে শুনে রাখুন, আমি অনেক কষ্ট পেয়েছি। যাকে ভালোবাসি তাকে একটা লম্পটের সাথে দেখে জীবনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। আর আপনি যেটাকে ভালোবাসা মনে করছেন না, ওটা শুধু ফ্রেন্ডশিপ। আর হ্যাঁ, আপনাকে জেলাস ফিল করানোর জন্যই আমি রিয়ার সাথে এরকম করেছি। কিন্তু ওর আর আমার মাঝে কোনো রিলেশন নেই। যেটা আছে সেটা শুধুই ফ্রেন্ডশিপ। মেয়েরা নাকি সব বুঝতে পারে। তাহলে এইটুকু বুঝতে পারলেন না যে কে আপনার দিকে বাজে নজরে তাকাচ্ছে আর আপনার ক্ষতি করতে চায়? আজকের পর থেকে না আমি আপনার অফিসে যাব আর না আপনার সাথে দেখা হবে। আমি বুঝতেও পারি না যে আপনি আমাকে কেন এত অসহ্য মনে করছেন। তুষি কান্না করতে লাগলো। তখন ঈশান ওর হাত ধরে টানতে টানতে পার্কের বাইরে নিয়ে আসলো। তারপর মেয়েটাকে গাড়িতে বসিয়ে দিল। তুষি এখনও কান্না করছিল। ঈশান রাগের মাথায় ধমক দিতেই মেয়েটা কেমন যেন ছিটকে পড়ল। আমারই ভুল ছিল আপনার মতো একটা ভুল মানুষকে ভালোবাসার, তারপর এরকম করে তার সাথে দ্বন্দ্বে জড়ানো। না আপনার অফিসে আসতাম আর না আপনার সাথে আমার কোনো দেখা হতো। যা ইচ্ছা আপনি তাই করতেন, তাতে আমার কি? আপনি নিজের সম্মান নষ্ট করবেন কি না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কেন আরেকজনের জন্য মারপিট করতে গেছি? ঈশান কথাটা বলেই গাড়ি জানালায় জোরে সোরে হাত দিয়ে আঘাত করলো। তুষি ফুপিয়ে কেঁদে যাচ্ছে। তখন ঈশান আবারও ধমক দিতে মেয়েটা কিছুটা শান্ত হলো, তবে বারবার হেঁচকি তুলছে। ঈশান তুষির বাসায় চলে আসলো। এই মুহূর্তে আর অফিসে যাবে না, সরাসরি ওকে বাসায় এনে তারপর হাত ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে আসলো। মেয়েটাকে বাসার ভিতরে এনে ডাইনিংয়ে দাঁড় করিয়ে খালু আর খালামণিকে ডাকতে লাগলো। খালু, খালামণি, কোথায় তোমরা? এই মুহূর্তে বাইরে আসো। ঈশান চিৎকার করে চেঁচামেচি করে ডাকতেই বাসার কাজের লোক সহ খালামণি বাইরে আসলো। কিন্তু খালু বাসায় ছিল না বলে আসলো না। খালামণিকে এসে বেশ খানিকটা অবাক হলো, তবে তাড়াহুড়ো করে বলতে লাগলো, কি হয়েছে রে আব্বু, তুই এত রেগে আছিস কেন? আর তুষি কান্নাকাটি করছে কেন এমন করে? খালামণি, তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো সে আজকে কত বড় একটা বিপদে পড়তে যাচ্ছিল। তোমার মেয়ে আমাকে শিক্ষা দিতে গিয়ে নিজের সম্মানটা নষ্ট করতে যাচ্ছিল। একটাবার জিজ্ঞেস করে দেখো খালামণি, আমাকে শাস্তি দেওয়ার খুব শখ হয়েছে তোমার মেয়ে। আমাকে একটুও সহ্য করতে পারে না তোমার মেয়ে। সেজন্য আমি তোমার বাসায় আসা বাদ দিয়েছি। তারপর যখন আব্বু জোর করে অফিসে পাঠালো, তোমার মেয়ে তখন নিজেকে প্রিন্সেস আর কোনো রাজ্যের রানী ভেবেছে উনি যা বলবে সেটাই হবে। সেজন্য আমাকে কারোর সাথে সহ্য করতে না পেরে শেষে নিজেই প্রেম করতে গিয়ে এরকম একটা বিপদে পড়তে যাচ্ছিল। জিজ্ঞেস করে দেখো খালামণি, তোমার মেয়ে একটা লম্পটের হাতে আজকে নিজের ইজ্জতটাকে শেষ করতে যাচ্ছিল। আম্মু অবাক চোখে তুষির দিকে তাকাতেই মেয়েটা এখনও ফুপিয়ে উঠছে। আম্মু এসে তুষিকে স্বাভাবিকভাবেই বলল, তুষি, ঈশান কি বলছে? যা বলছে তা কি সত্যি? তুষি মাথা নাড়তেই খালামণি যখনই তুষিকে কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে লাগলো, ওনাকে কিছু বলো না খালামণি, ওনার খুব শখ কারোর সাথে প্রেম করার। তোমার মেয়েকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে বাসা থেকে তাড়াও, না হলে তোমাদের মান সম্মান যেটুকু আছে সেটুকু খোয়াতে বেশি সময় নেবে না। ঈশানের এরকম কথায় তুলি দৌড়ে রুমের দিকে চলে গেল। ঈশান আরও কিছু কথা বলে বাসা থেকে বেরিয়ে গেল। তুষির আম্মু ওর রুমের দিকে গেল। মেয়েটার রুমে দরজা লাগিয়ে দিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। শেষে সন্ধ্যায় মুখে খালামণি এসে অন্য চাবি দিয়ে রুমের দরজা খুলে দেখলো মেয়ে ঘুমিয়ে আছে। আম্মু এসে কিছুক্ষণ মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা ভুল করেছে সেটা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলেই যাচ্ছিল। তখনই তুষি আম্মুর হাত ধরল। আম্মুর হাত ধরতেই উনি ফিরল। তুষি আম্মুকে জোর করে বসিয়ে দিয়ে তারপর তার কোলের মধ্যে মাথা রেখে চোখ বুজে রইল। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো মেয়েকে, কি হয়েছে মামনি? ঈশান তখন ওরকম করে কথা বলে গেল। আমি কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু সত্যি কি না একটাবার জিজ্ঞেস করার পর শুধু মাথা নাড়লে। ঈশান রাগের মাথায় এতগুলো কথা বলে গেল। কোথায় কি করেছো একটাবার আমায় বলার প্রয়োজন মনে করলে না? তোমাকে স্বাধীনতা দিয়েছি,
তার মানে এই না যে তুমি স্বাধীনতার অপব্যবহার করে নিজেকে বিপদের মধ্যে মুখে ঠেলে দিবে। তুষি আম্মুকে সবটা বলল। সব কিছু শোনার পর আম্মু চুপ করে রইল। তখন মেয়েটা আম্মুর একটা হাতে চুমু খেয়ে বলতে লাগলো, জানো মু, আজকে ঈশান ওইখানে বলেছিল ও নাকি আমাকে ভালোবাসে, আর বলেছিল আমি এরকম করতেও অনেক কষ্ট পেয়েছি। কষ্ট তো পেয়েছি, সেজন্যই তো এরকম করে এতগুলো কথা বলে গেল। তুমি নিজের ক্ষতি করতে যাচ্ছিলে, সেজন্য ও এত রেগে গিয়েছিল। তোমার যদি ওকে এত অপছন্দ তাহলে তুমি ওর সাথে কথা বলতে না, কিন্তু ওকে শিক্ষা দিতে গিয়ে নিজেই তো এত বড় একটা বিপদের মুখে পড়তে যাচ্ছিলে কেন? আমি বুঝতে পারিনি আম্মু এরকম কিছু হয়ে যাবে, বিশ্বাস করো, আর কখনো এরকম করব না। বুঝতে পারলাম তুমি এরকম কিছু করবে না, তাই বলে রাগের বশে এরকম কাজ করো যার জন্য নিজেকে বিপদে পড়তে হয়। একটাবার ভেবে দেখেছ ঈশান আজকে, রিপিট, একটাবার ভেবে দেখছে ঈশান আজকে ওখানে না থাকলে কি অবস্থা হতো তোমার? আমরা ভুল করি মামনি, আমরা তাকেই সবসময় অবহেলা করি যে আমাদের ভালোবাসে। আর ঈশানকে তুমি বলেছিলে বলেই ও দূরে সরে গিয়েছিল। তাহলে তুমি এগুলো কেন করতে গেলে? ওকে যখন পছন্দই করো না তাহলে ও যা ইচ্ছে তাই করতে পারে, তাতে তোমার এত সমস্যা কোথায়? ও তোমার অফিসে কাজ করতে গেছে, তার মানে এই না যে তুমি ওকে যা ইচ্ছে তাই বলবে। বললাম তো ভুল করে ফেলেছি, আমি ওকে কষ্ট দিতে গিয়ে শেষে নিজেই কষ্ট পেয়েছি। জানতাম না এরকম কিছু হবে। ও বললো যে ও রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আমার সামনে এমন কেন করলো? আমাকে জেলাস ফিল করানোর জন্য? জেলাসি ফিল মানুষের কখন হয় জানো তো মামনি? যখন সে ওই মানুষটাকে নিয়ে ভাবে, যখন সে ওই মানুষটাকে খুব বেশি ভালোবাসে। তার মানে কি তুমি বলতে চাইছো তুমি ঈশান ভালোবাসো, তাই তো? তুষি চুপ করে রইল। আম্মু বারবার বিষয়টা জিজ্ঞেস করতেই মেয়েটা লজ্জা পেয়ে দৌড়ে ব্যালকানিতে চলে গেল। আর যাওয়ার সময় শুধু বলে গেল, জানি না, আমি কিছু জানি না। সেদিনের পর পুরো 3-4টা দিন তুষি আর অফিসে যায়নি। পঞ্চম দিনের মাথায় যখন অফিসে আসলো, দেখলো ঈশান সেদিন অফিসে আসেনি। বেশ খানিকক্ষণ ধরে অপেক্ষা করার পরও যখন ঈশানকে পেল না, তখন ম্যানেজারকে জিজ্ঞেস করলো, ম্যানেজার সাহেব, ঈশান আছেন? ম্যাডাম, উনি তো সেদিনের পর থেকে আর অফিসে আসছে না। সেদিন আপনিও বেরিয়ে গেলেন, তারপর উনিও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তারপর থেকেই তো আপনারা দুজনের একজনও আসেননি। ওনাকে আজকে পর্যন্ত দেখা যাচ্ছে না। তুষি কয়েকবার ঈশানের নাম্বারে কল দিল, কিন্তু ঈশান কল রিসিভ করছে না। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে রিয়ার কেবিনের সামনে আসলো। মেয়েটা হয়তো ঈশানের সম্পর্কে জানে। রিয়ার সামনে দাঁড়াতেই মেয়েটা উঠে দাঁড়ালো। তখন রিয়াকে বসতে বলে তুষি আরও বলল, আচ্ছা রিয়া, আপনার সাথে ঈশানের কি সম্পর্ক ঠিক আমাকে একটু সত্যি করে বলবেন তো? রিয়া খানিকটা অবাক হলেও বুঝতে পারলো যে ম্যাডাম এই বিষয় নিয়ে ঈশানকে যেহেতু কয়েকবার বকাঝকা করেছে, তাহলে ম্যাডাম ওদের বিষয়টা নিয়ে বেশ জেলাসি। আর তার উপর ঈশান বলেছিল যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে কিছু ভাবাটা ওর পক্ষে সম্ভব না। এবার রিয়া বলতে লাগলো, আমরা দুজনে শুধুমাত্র ফ্রেন্ড, ম্যাডামের বাইরে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। এতে আপনি বিশ্বাস করার হলে করুন, না হলে না করুন। তবে আমি ওকে পছন্দ করতাম, এটা ঠিক। কখনো আমাকে বলেনি ও আমাকে পছন্দ করে। আমি নিজেই ওকে বলেছিলাম আমার ওকে ভালো লাগে। আমি যখন বিষয়টাকে প্রকাশ করি তখন ঈশান বলেছিল, দেখো রিয়া, আমি অনেক আগেই একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে নিজের মতো করে রিজেক্ট করে দিয়েছে। তাই আমি এগুলো নিয়ে আর ভাবতে চাই না। তাছাড়া একবার কাউকে ভালোবাসার পর দ্বিতীয়বার কাউকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না। অন্য কেউ পারলেও সেটা আমি পারবো না। তবে একটা কথা, তুমি তার থেকে সুন্দর হও আর না হও, সে আমার কাছে আমার দেখা জীবনের সবচেয়ে বেশি সুন্দরী। হয়তো সে আমায় ভালোবাসে না, তবে আমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কখনো যদি তাকে নাও পাই, তার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। আমার যেমন তাকে পছন্দ, তেমনি তার আমাকে অপছন্দ। তাই আমাকে রিজেক্ট করেছে, এতে আমার কোনো আফসোস নেই। তাই তুমি আমাকে নিয়ে প্লিজ এরকম কিছু ভেবো না। আমি অন্তত আর যাই হোক তোমাকে নিয়ে ফ্রেন্ডের বাইরে কিছু ভাবতে পারবো না। ম্যাডাম, এরপর থেকে ওর সাথে শুধু আমার ফ্রেন্ডশিপটাই আছে, আর হাসাহাসি করে কথা বলেছি, এটা ঠিক। ও একটু বেশি মিশুক স্বভাবের। তবে তার উপরে অফিসে কী সব সময় মুখ গোমরা করে রাখলে ভালো হয় বলেন?
আপনার চোখে মনে হয়েছে আমরা ঢলাঢলি করি আর আমাদের মাঝে সম্পর্ক আছে, তাই আপনি এরকম জেলাসি ফিল করছেন, কিন্তু আদতে ওর আর আমার মাঝে ফ্রেন্ডের বাইরে কোনো কিছুই নেই ম্যাডাম। তুষি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, ওর সাথে তোমার দেখা হয়েছে? ও কয়েকদিনে এই অফিসে আসেনি কেন, সেটা কি তুমি জানো? না, এই কয়েকদিনে আমার সাথে ঈশানের দেখা হয়নি, আর যোগাযোগও বলতে পারেন একদিন শুধু কল করেছিলাম। ও শুধু জানালো যে ও আর অফিসে আসবে না, ওর নাকি কাজ শেখা হয়ে গেছে। তাছাড়া যেখানে ওদের নিজেরই এত বড় একটা অফিস আছে সেখানে কি জন্যই বা আসবে। কিন্তু ওকে যেখানে আসতেই হবে। ম্যাডাম কিছু বললেন? না, তেমন কিছু না। আচ্ছা, তুমি কাজ করো। তুষি এবার কেবিনে আসলো, ভাবতে লাগলো এরকম করাটা বোধহয় ঠিক হয়নি। ঈশান কষ্ট পেয়েছে আর রাগের মাথায় চাকরিটাই ছেড়ে দিল, আর কোনো কাজই করবে না ওর অফিসে, তাই চলে গেছে। ঈশানকে কয়েকবার কল করলো তুষি, ছেলেটা রিসিভ করলো না। তুষি উপায় না পেয়ে ঈশানের বাসায় গেল। বাসায় গিয়ে জানতে পারলো ছেলেটা বাইরে গেছে। তুষি খালামণিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খালামণি, তোমার ছেলে আমার উপরে রাগ করে অফিসে আসা বন্ধ করে দিয়েছে। তুমি কি একটু জোর করে অফিসে পাঠাও না? তাছাড়া খালু আমার কাছে ওকে কাজের জন্য পাঠিয়েছিল, ও যেন শিখতে পারে। কিন্তু তার থেকে আমাদের মাঝে ঝামেলাটাই বেশি হলো। সেজন্যই বলছিলাম কি, এরপর থেকে তুমি ওকে পাঠাও। দেখো, আমি আর তোমার ছেলেকে কোনোভাবেই জ্বালাবো না, আর ও ঠিকই কাজগুলো শিখতে পারবে। তুষি, ঈশান আমাকে সবটাই বলেছে। তোমরা কি জন্য দুজন দুজনের ওপর রেগে আছো আর কি নেই। ঈশান অফিসটা ছেড়েছে, ও সব কিছু বলেছে আমায়। তুষি মাথা নিচু করে রইল। তখন আম্মু এসে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে পড়ল, কাউকে অপছন্দ হতেই পারে, তাই বলে আমার ছেলে কি এতটাই বাজে যে ওকে এত ঘৃণা করতে হলো? ওকে কষ্ট দেওয়ার জন্য এগুলো করে শেষে নিজেকে বিপদে ফেলতে হলো। নিজের নিজের ভালোবাসার মানুষের এরকম একটা পরিস্থিতি কেউই দেখতে পারে না, তাই রাগের মাথায় অনেক কথাই বলে দিয়েছে। তারপর আবার নিজেই রাগের মাথায় বলল আর অফিসে যাবে না। আব্বুকেও বলেছে ও নিজেদের অফিসেই যাবে। কিন্তু মাত্র কয়েকটা দিন তো আমাদের অফিসে গেল, তাহলে? এখন ওকে জোর করে কিভাবে পাঠাবো? ছেলেটা বাইরে চলে গেছে, তার উপর বলেছে তোর সামনে আর কখনোই যাবে না, যে ওকে নাকি এত অপছন্দ করে তার সাথে ও কোনো কথাই বলতে চায় না। ছোটবেলা থেকেই তো দেখেছিস যে ঈশান কি পরিমাণে জেদি, তার উপর তোরা এসব করেছিস, যার জন্য ছেলেটা রেগে এরকম কথা বলল। খালামণি, ঈশানের অন্য কোনো নাম্বারটা আমায় দিবে? আমাকে বোধহয় ব্লক করে রেখেছে। আমি ফোন করছি, ও কল রিসিভ করছে না। রেগে আছে তো তাই, কদিন পরে রাগ কমে গেলে কথা বলবে। রেগে আছে, কিন্তু কদিন পরে রাগ কমে গেলে মানে? ওর রাগটা এখনই কমতে হবে। ও এত রাগ করে থাকলে আমার একটুও ভালো লাগবে না খালামণি। কেন ভালো লাগবে না? এই তো ওকে সহ্য করতে না পেরে এরকম একটা কাজ করেছিলে, তাহলে এখন আবার ভালো লাগবে না বলছিস কেন? আমি অত কিছু জানি না। তোমার ছেলে আমার উপরে রাগ করে থাকতে পারবে না, ব্যাস। কি করে আমার উপরে রাগ করে থাকে আমিও সেটা দেখতে চাই। যদি ভাঙাতে পারিস তো কে ভাঙা, কিন্তু আমি এর মধ্যে নেই বাবা। দুদিন পর পর তুষি খালামণির বাসায় আসলো। তারপরও ঈশানকে পেল না। তুষি বেশ খানিকটা হতাশ হলো। 3 দিনের মাথায় সেদিন খালামণিকে ফোন করে জানলো ঈশান বাসায় আছে কিনা, কিন্তু খালামণি জানালো ঈশান নাকি ওদের অফিসে গেছে। তুষি খুশি মনেই ঈশানদের অফিসে চলে গেল। তারপর বসের কেবিনে ঢোকার জন্য পারমিশন নিতেই ঈশান ওকে ভিতরে যেতে বলল। ছেলেটা ল্যাপটপে কিছু একটা দেখছে। তুষি ভিতরে এসে ওর সামনে দাঁড়াতেই দেখলো ছেলেটা একদম বসের মতো সেজে একদম অফিসে এসেছে। আজকে ঈশানকে দেখতে সুন্দর লাগছে, তাই তুষি কিছুক্ষণ যাবৎ ড্যাব ড্যাব করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। এমন সাজে ঈশানকে আগে কখনো দেখেনি তুষি, কারণ আজকে একদম অফিসের বস বস লাগছে। তুষি সামনে এসে পড়তেই ঈশান খেয়াল করলো সামনে তুষি। মেয়েটাকে দেখার সাথে সাথেই খানিকটা অবাক হলো ঈশান। বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে আরম্ভ করলো, কি সমস্যা আপনার? এখানে কি জন্য এসেছেন? সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আগে বলো, তুমি অফিস ছেড়ে আসলে কেন? আপনার এতগুলো নাটক কি অফিস সারার জন্য যথেষ্ট নয়? তার উপর আপনি আমাকে অসহ্য। ভালোবাসি তোমাকে ঈশান। তুষি এরকম দ্বারা কথাতে ঈশান একটু চুপ করে থেকে তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল,
সেদিন এতগুলো কথা শোনালাম বলে এখন প্রতিশোধ নিতে এরকম একটা নাটক করছেন, তাই তো? আমি কি করে তোমায় বোঝাবো জানি না, তবে তুমি যে রাগের মাথায় এসব কথা বলছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তবে যাই হোক, আমি তোমার রাগটা ভাঙিয়ে দেবো ঈশান। এমন নাটক করার আর কোনো দরকার নেই। আপনি অফিস থেকে বের হন, আর ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যান। আপনার যদি কথা বলা হয় বাড়িতে আসবেন। আপনার মতো আমি আমার অফিস আপনার সাথে কোনো সিনক্রেট করতে চাই না। আমি এতদিন যা করেছি তুমি এগুলো বদলা হিসেবে সিন ক্রিয়েট করতেই পারো, সমস্যা নেই। তবে তুমি যদি রাগের মাথায় কিছু বলো তাতে আমি কিছু মনে করবো না। আমি আপনাকে কিছু বলবো না। আপনি নিজের সম্মান বজায় রেখে এখান থেকে বেরিয়ে যান। প্লিজ শোনা, রাগ করে থেকো না। আমি বলছি আমার ভুল হয়েছে, চলো আবার অফিসে চলো। দেখো, আগে তুমি আমায় ভালোবাসতে আর এখন আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার মতো অহংকারী মেয়েকে ভালোবাসা কারো পক্ষে সম্ভব না। কেউ আপনাকে নিয়ে কখনো ভালো থাকতে পারবে না। তাই আমিও চাই না আপনাকে এসব ভালোবাসার কথা বলতে। সহজ স্বাভাবিক তার মতো একটা মেয়েকে আমি ভালোবাসবো, কিন্তু এরকম অহংকারী কাউকে আমার লাইফে চাই না। বিশ্বাস করো, আমি রাগের মাথায় এরকম একটা কাজ করে ফেলেছি, কিন্তু বুঝতে পারিনি জেলাস ফিল কেন হয়। একটা মেয়ে তখনই একটা ছেলের জন্য জেলাস ফিল করে যখন তাকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি বলেই রিয়ার পাশে সহ্য করতে পারতাম না, কিন্তু তখন বুঝতে পারিনি। আপনি বুঝতে না পারলেও আমি বুঝে গেছি আপনাকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি আপনাকে ভালোটা হলো কিছুই বাসি না। আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। আমি তো চলে এসেছি আপনার অফিস থেকে, এখন আর আমাকে সহ্য করতে হবে না আপনাকে, ম্যাডাম। কিন্তু আমি তো তোমাকে সারা জীবন সহ্য করে নিতে চাইছো না। তুমি এরকম বললে আমার খারাপ লাগবে জানটা। আবার নতুন কি নাটক করতে চাইছেন আপনি? সবার সামনে কি আমাকে আবারও ছোট বানানোর ইচ্ছা আছে আপনার? ঈশানের কথার জবাবে তুষি একটা দুষ্টু হাসি দিয়ে উঠে আসলো। বুঝতে পারলো ছেলেটার সাথে এত সহজে কথা বললেও সহজে শুনবে না। মেয়েটা এসে এবার ঈশানের পাশে দাঁড়াতেই ছেলেটা যখনই উঠে দাঁড়াবে তখনই তুষি ওকে ধাক্কা মেরে বসিয়ে দিল। তারপর চেয়ারটা খানিকটা নিচের দিকে ঘুরিয়ে ওর কোলের মধ্যে বসে পড়ল। তুষির এমন কর্মকাণ্ডে ঈশান খানিকটা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে দুজন দুজনের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। তুষি ছেলেটার গলাটা জড়িয়ে ধরে রেখেছে। ঈশানের হাত পাগুলোর অসাড় হয়ে আসছে। তুষি এক হাতে ঈশানের শার্টের কলার খামচে ধরে তারপর ও ঠোঁটের কাছে ঠোঁট ছোড়া এনে একটু মিষ্টি হেসে বলল, রাগ করে আছো শোনা, প্লিজ জানটা রাগ করে থেকো না। দেখো, ভালোবাসি তোমায়, সত্যিই ভালোবাসি, আর কখনো কষ্ট পেতে দেবো না। দেখো, আমি বুঝতে পারিনি জানটা। তুষি কথাগুলো বলেই ঈশানের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলেই ঈশান মুখটা সরিয়ে নিতে গেলেই তুষি অন্য হাতে ঈশানের চুলের পিছন খামচে ধরল। তারপর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। কয়েক সেকেন্ড বাদেই ঈশানের ছটফটানিটা বন্ধ হয়ে গেল। তুষি সযত্নে ছেলেটার ঠোঁটে কিস করে যাচ্ছে। মিনিট পাঁচেক যেতেই ঈশানও কেমন যেন রেসপন্স দিতে লাগলো। না চাইতেও তুষির এরকম কর্মকাণ্ডে ঈশান নিজেকে হারিয়ে ফেলছিল। একটা সময় তুষি ঈশানের ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। ঈশান কোনো কথা বলছে না, তাই ওর বুকের মধ্যে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, জান প্লিজ রাগ করে থেকো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে অফিসে যেতে হবে না। তুমি বলো আমার উপরে রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করবে না। এখন থেকে আমি তোমায় ভালোবাসি বলে দেখো, আর কখনো কষ্ট দেব না। এখন থেকে অনেক আদর করবো জান। ঈশান জোর করে তুষিকে ছাড়ানোর চেষ্টা করতেই মেয়েটা আবারও ওর ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। তুষি ঈশানকে শান্ত করার যেন একটা অস্ত্র পেয়ে গেছে। কারণ সেদিন যখন ঈশানের ঠোঁটে প্রথমবার কিস করেছিল তখন বুঝতে পেরেছিল ওর স্পর্শে ছেলেটা আর যাই হোক ওকে ইগনোর করতে পারবে না। ঈশান শান্ত হতেই তুষি আবারও ছেলেটাকে ছেড়ে দিল। তারপর ওর গালে একটা কিস করে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু বিশ্বাস হচ্ছে না তাহলে চলো আমরা বিয়ে করে নিই। বিয়ে করে বাসায় গেলে দেখবে যে সবাই সবটা মেনে নেবে। তাছাড়া তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু দুদিন বাদেই সব ঠিক হয়ে যাবে জানটা, আর আমার পিচ্চিটারও রাগ কমে যাবে। দেখুন, এসব কথা বলে আপনি আমাকে ভোলাতে পারবেন না। আপনি জোর করে কিন্তু এগুলো মোটেও ঠিক করছেন না। এসব অফিসের মধ্যে এরকম কর্মকাণ্ড করলে শেষে আমার মান সম্মানটাই নষ্ট হবে। আপনি মনে হয় সেটাই চাইছেন। অন্য কিচ্ছু চাইছে না জান, তোমাকে কাছে পেতে চাই, তবে এখানে না, সেটা বাসাতেই।
যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, আর কেউ ডিস্টার্বও করতে পারবে না। আমার ভালোবাসা এত সস্তা নয়। আপনি জোর করে কাছে আসলে আমি আপনাকে কাছে টেনে নেব। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক ঘৃণা করেছেন, সেগুলো অনেক কিছু ফেরত দেওয়া বাকি আপনার। আপনি যদি ভেবে থাকেন ভালোবাসা এরকম নাটক করে আমাকে আবারও ভেঙে দেবেন, তাহলে সেটা আপনার ভুল ধারণা। ঈশান ওকে ঠেলে সরিয়ে দিল, তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। তুষি জোর করলো ঈশানের সাথে কথা বলার জন্য, কিন্তু অফিসে বেশি কথা বলার সুযোগ হলো না। ঈশানও সিন ক্রিয়েট করতে পারল না, তাতে সবাই বুঝে যাবে বিষয়টা। এমন করেই পুরো একটা সপ্তাহ তুষি ঈশানের কাছে আসে, কিন্তু ঈশান নিজের মতো করে মুখ ফিরিয়ে রেখেছে। আর আর তুষি ভেবেছে ঈশানের রাগ ভেঙে যাবে ওর কাছে আসলে। তুষি জোর করে ঈশানের ঠোঁটে যখন কিসগুলো করলো, তখন ঈশান রাগের মাথায় ওকে জোর করে ছাড়িয়ে দিয়ে তারপর থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই যখনই মনে পড়ল মেয়েটা ওর থেকে সিনিয়র আর এরকম কিছু করাটা খুব বেশি বাজে পরিস্থিতি সৃষ্টি করবে, তাই ঈশান হাতটা নামিয়ে ফেলতে গেলেই তখন তুষি বলতে আরম্ভ করলো, কি হলো? থামলে কেন? মারো আমায়, মেরে বুঝিয়ে দাও আমি অন্যায় করেছি। আমি ভালোবাসার কথা বলছি, তারপরে তোমার মনে হচ্ছে আমি নাটক করছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। বিশ্বাস করো শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি সেদিন বুঝতে পেরেছি, যেদিন তোমার প্রথমে স্পর্শ করেছিলাম ঠিক ওই জায়গাটাই আমি অন্য কাউকে দিতে পারতাম না। আমি বুঝতে পারিনি, জেলাস ফিল থেকে তোমার উপরে রাগ করেছিলাম। কিন্তু কেন করেছিলাম রাগের মাথায় এমন কাজ? কেন করেছি কিছুই বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তুমি আমার উপরে রাগ করেছো, আমি জানি নিজের ভালোবাসা মানুষটাকে অন্য কারোর সাথে দেখাটা কত বেশি কষ্টদায়ক। বিশ্বাস করো, আমি তোমার সব কথা শুনবো, তারপর প্লিজ আমায় ফিরিয়ে দিও না। আমার তোমাকে চাই জানটা। কিন্তু আমার আপনাকে চাই না। আপনি যদি এরকম করেন তাহলে আপনার বাসায় আমাকে বলতে হবে, সেটা কি খুব ভালো হবে? খালু এসব জানতে পারলে কখনোই আর আপনাকে বাসা থেকে বের হতে দেবে না, সেটা আপনার জন্য খুব বেশি বাজে হবে। তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি ভেবেছিলাম তোমাকে সাধারণভাবে আর স্বাভাবিকভাবেই বোঝাবো, কিন্তু তুমি বোঝাচ্ছিলে না। আমায় অহংকারী বলো না তুমি, তার থেকে বেশি জেদি তুমি। তোমার এই জেদ আমি ভেঙে ছাড়বো। দেখো, আজকে আমাদের বিয়ে হবে, যদি না হয় কালকে থেকে তুমি আর আমাকে দেখতে পাবে না। যদি পাও সেটা জীবিত অবস্থায় তো পাবেই না। আপনার যা খুশি তাই করতে পারেন, তারপরও আমাকে পাবেন না। সেটা দেখা যাবে, আমি যা বলি সেটাই করি। তোমাকে যদি না পাই আজকে রাতেই, যদি আমাদের বাসর না হয়, তা তুমিও আর আমাকে পাবে না। তুষি কান্না করতে করতে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর গাড়ি নিয়ে ঈশানের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। পথে মধ্যেই আম্মু আর আব্বুকে কল করলো। আব্বু অফিসে কাজ করছিল, ঠিক তখনই মেয়ের কল পেয়ে খুশি মনে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্না মিশ্রিত শব্দ আসতে লাগলো। কারণটা ভদ্রলোক জিজ্ঞেস করতেই তখন তুষি কান্নাকাটি করে বলতে লাগলো, আব্বু, আমি জীবনের সবচেয়ে বড় চাওয়াটা আজকে তোমার কাছে চাই। তুমি আমাকে দিবে বলো? তুমি যদি বারণ করো তাহলে দেখো আমি নিজের কোনো একটা ক্ষতি করে দেবো। কি হয়েছে মামুনি, এরকম কথা বলছো না কেন? কে কি বলেছে তোমায়, আর কি চাই তোমার? বলতো। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো আমি যা চাই তুমি দিবে। যদি বারণ করো তাহলে কিন্তু আমি ভুলভাল কিছু একটা করে বসবো, আর তোমাদেরও আমাকে হারাতে হবে। কিছু ভুলভাল করতে হবে না মামুনি, আমাকে বলো কি চাই তোমার। তুমি আমাদের একমাত্র মেয়ে, সেই তুমি যদি এরকম কিছু করো তাহলে আমরা কি করে থাকবো সোনা? আব্বু, আমি ঈশানকে বিয়ে করতে চাই। আমি ওকে ভালোবাসি, আমার ওকে চাই। এগুলো কি বলছো মামুনি? হ্যাঁ, আমি সত্যি বলছি। ও আমার থেকে বয়সে জুনিয়র, এই জন্য সমস্যা তো। ওদের আমাদের লেভেল একই, কিন্তু সমস্যা ও আর আমি কাজিন। আব্বু, কাজিনদের কি কাজিনের সাথে বিয়ে হয় না? এখন তো অনেকেরই হচ্ছে। তাছাড়া খালামণি আমাকে পছন্দ করে, আমি জানি। ঈশান আমাকে ভালোবাসে, অনেক অনেক বেশি ভালোবাসে আব্বু। আমি ওর কাছে অনেক হ্যাপি থাকবো। প্লিজ তুমি না করো না। যদি না করো তাহলে আমাকে আর জীবিত দেখতে পাবে না। মামুনি আমার কথা শোনো, আমি খালামণিদের বাসায় যাচ্ছি, তুমি আম্মুকে নিয়ে আসবে। যদি আজকের মধ্যে ঈশানের সাথে আমার বিয়ে না হয় তাহলে দেখবে আমি কি করতে পারি আর কি না। ও আমার উপরে রাগ করে আছে, কিন্তু দেখো বিয়েটা হলে সব ঠিক হয়ে যাবে। ভদ্রলোক পড়ে গেল এক গ্যারা কলে। তুষি ঈশানের বাসায় চলে আসে। তারপর বারবার ঈশানের আব্বুকে কল করে বাসায় আসতে বলল। তারপর লোকটা কারণ জানতে চাইলে খালুকে নিজেই বলল ওদের সম্পর্কের কথা। এরকম কিছু শোনার পর আব্বু কিছুক্ষণ চুপ করে রইল। তুষি কান্নাকাটি করে বলতে লাগলো, খালু, তুমি না আমার মেয়ের মতো বলেছিলে,
তোমার না এমন একটা মেয়ে চাই যারা আমাকে কেন ছেলের বউ করে নিতে পারবে না? আমি একটু রাগি সেই জন্য, তাই না? আর আমি ওর থেকে বয়সে সিনিয়র, এসব কোনো সমস্যা না। দেখো, তোমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, আমরা অনেক ভালো থাকবো, বিশ্বাস করো। আমি আব্বু আম্মুকে আসতে বলেছি, তুমি প্লিজ আসো। তুষির এরকম কর্মকাণ্ডে ঈশানের আব্বু আম্মু দুজনই অবাক হলো। ঘণ্টাখানেক পরের কথা, ঈশান আব্বু আম্মুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আম্মু তুষিকে জড়িয়ে ধরে রেখেছে আর মেয়েটাও আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আম্মু তুষির মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে। বারবার বোঝানোর পরেও ও কারো কথাই শুনছে না, শুধু বলছে বিয়েটা আজকেই হবে আর আজকেই করবে। ঈশান চুপ করে আছে দেখে তুষি বলতে লাগলো, কি হলো বলো? তুমি আমাকে ভালোবাসো না? তুমি যদি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারো যে তুমি আর আমাকে চাও না, তাহলে দেখো আমি এখানেই নিজেকে শেষ করে দেবো। তুমি রাগের মাথায় এরকম বলতেছো, তাই না সোনা? দেখো আব্বু আম্মু সবাই রাজি আছে, এখন তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু আমাকে তোমার হারাতে হবে। নিজের রাগ আর জেদের কারণে যাকে ভালোবাসো তাকে হারিয়ে ফেলবে সারা জীবনের জন্য। যদি জেদটা তোমার কাছে বড় হয় তাহলে বলে দাও তুমি আমায় চাও না। আরও ঘণ্টাখানেকের আলাপ আলোচনা চলল দুই পরিবারের মাঝে। ঈশান কোনো কথা বলল না, শুধু চুপচাপ শুনে গেল। তুষির আব্বু ঈশানের আব্বুকে রিকোয়েস্ট করতেই আব্বু ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তো এখন তুমি কি চাও? আমার কোনো চাপও নেই আব্বু, তোমরা যেটা বলেছো আমি সেটাই করেছি। তুমি আমাকে অফিসে পাঠিয়েছিলে, আমি অফিসের কাজগুলো শেখার জন্য ওনার কাছে গিয়েছিলাম। আর এসব আগের বিষয়। আমি ওনাকে পছন্দ করতাম, কিন্তু উনি আমাকে ঘৃণা করত, আমাকে অসহ্য মনে করত, তাই আমি দূরে সরে গিয়েছিলাম। তারপর যা যা হয়েছে উনি নিজের মুখে সবটা বলেছে। এখন যদি তোমাদের মনে হয় এর মাঝে ওনার ভালোবাসা আছে, কিংবা উনি নিজের জিদের বসে এরকম কিছু বলছে না, তাহলে তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি বিয়েতে রাজি না? তুমি বিয়েটা করতে চাও না? ঈশান চুপ করে রইল। তখন আম্মু বলতে লাগলো, কেন বিয়ে করবে না? অবশ্যই করবে। তাছাড়া এত মিষ্টি একটা মেয়েকে বিয়ে করবে না? যাকে ভালোবাসে তাকে বিয়ে না করলে কাকে করবে? তুমি কাজীকে ডাকো, আর ঈশানের বন্ধুদের আমি ফোন করে দিচ্ছি, ওরা চলে আসবে। কিন্তু এইভাবে হুটহাট করে বিয়েটা হলে কেউ জানতেও পারবে না। তারপর এত আত্মীয় স্বজন, এত লোকজন কাউকে না জানলে কেমন হবে বিষয়টা? আপু, এত চিন্তা করো না। কদিন বাদে বড় একটা রিসেপশনের অনুষ্ঠান করে তারপর সবাইকে জানানো হবে। তাছাড়া ওদের ভেতর মনোমালিন্য চলছে, সেটা ঠিক হয়ে গেলে এমনিতেই দেখবে ওরা নিজেরাই বলবে সবাইকে জানানোর কথা। এখন অন্তত বিয়েটা হয়ে যাক। অবশেষেই বজ্জাত মেয়ে জেদের কাছে হার মানতেই হলো। ঘণ্টাখানেক ধরেই পার্লারের মেয়েরা এসে তুষিকে সাজালো। সব কিছু হঠাৎ করে হলেও সন্ধ্যার মুখে বিয়েটা হলো। ঈশানের বন্ধুরা ওকে বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে লাগলো। ওদের এরকম কথা শুনে ছেলেটার লজ্জা লাগছিল খানিকটা। তারপরও মোটামুটির উপর খাওয়া দাওয়ার আয়োজন করে সবাই বেশ খানিকটা আনন্দ মজা করে তারপর বন্ধুরা চলে যেতেই এবার খালু আর খালামণি ঈশানকে অনেকক্ষণ যাবৎ মাথায় হাত বুলিয়ে দিয়ে বেশ ভালোভাবেই বোঝালো যেন ওনাদের মেয়ের সাথে কোনো মিসবিহেভ না করে। ঈশান বুঝতে পারলো খালু খালামণি অনেক টেনশনে আছে, ভাবছে ঈশান তাদের মেয়েকে কষ্ট দিবে কিনা সেটা ভেবে। অন্যদিকে ঈশানের মনে হচ্ছে ও একটা স্বপ্নের মধ্যে আছে। হুটহাট করে কোথা থেকে কি হলো আর কিভাবে বিয়েটা হয়ে গেল। তুষির জেদের কাছে বারবার ওকে হার মানতে হয়, সেটা মানতেই হবে। ঈশান কথাগুলো ভেবে নিজেই হাসলো। খাওয়া দাওয়া শেষে বন্ধুরা চলে গেলে আম্মু ঈশানকে তুষির সাথে কথা বলার জন্য রুমে পাঠিয়ে দিল। সবে মাত্র 8টা বাজে। এই মুহূর্তে তো আর বাসর শুরু করা যায় না, তবে আম্মুর কথাই রুমে আসলো। তুষি গাল ফুলিয়ে বেডের মাঝখানে বসে আছে, হাঁটুতে দুহাত রেখে। ঈশান এসে বেড সাইডে বসতেই তুষি বলতে লাগলো, বলেছিলাম না তোমাকে যদি নিজের করে না পাই তাহলে নিজেকে হারিয়ে ফেলবো। দেখেছো তো আমার জেদ কতটুকু। যাকে ভালোবাসি তাকে নিজের করে ছেড়েছি। এখনো কি বলবে আমার থেকে তোমার জেদটা অনেক বেশি? কি বলবো, আমার কিছু বলার নেই। এই জেদটা কিছুদিন আগে দেখালে আমাকে এত কষ্ট পেতে হতো না। আমার সামনে অন্য একটা ছেলের হাত ধরে লটর পটর করেছেন, সেটা আপনার ভালো লাগলেও আমার ভালো লাগেনি। কিন্তু আমি একটু শব্দ করিনি।
একটা কথা জানেন তো, পুরুষ মানুষ ততক্ষণ পর্যন্ত নির্লজ্জ বেহা যতক্ষণ পর্যন্ত তার ভালোবাসার মানুষটাকে বোঝাতে না পারবে। তারপর যখন বুঝে যাবে মানুষটার কাছে তার ভালোবাসার কোনো মূল্য নেই, তখন সে নিজেই নিজেকে বুঝিয়ে নেয়। ঈশান, কিচ্ছু শেষ হয়নি শোনো। তুমি একটা সুযোগ দাও আমায়। আমি জানি তুমি এখনো রাগ করে আছো, খালু আর খালামণির জোরাজোরিতেই বিয়েটা করেছো, কিন্তু তুমি ভালোবাসো তো আমায়, বলো। এটা তো নয় যে তুমি আমায় ভুলে গেছো। ভালোবাসা যে কখনো ভোলা যায় না। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি, কিন্তু একটু দেরি হয়ে গেছে শোনা। হয়তো একটা ভুল করেছিলাম, তোমায় কষ্ট দিয়েছি, কিন্তু আমি কি কষ্ট পাইনি বলো? তুমি যখন রিয়ার আশেপাশে থাকতে, তখন আমি বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি বলেই এরকম পাগলামি করেছি। বিশ্বাস করো, আর কখনো তোমাকে কষ্ট দিব না। তুমি যা বলবে সেটাই শুনবো জান। ঈশান চুপ করে রইল। তাই তুষি গিয়েছে এবার ঈশানের মুখটা নিজের দিকে ঘোরানোর চেষ্টা করলেই ঈশান ওর দিকে ফিরে বসলো। তুষি ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া ছোঁয়াতেই ছেলেটা চোখ বন্ধ করে নিল। তুষি ঈশানের কোনো রিয়াক্ট না দেখে নিজে এসে ওর কোলের মধ্যে বসলো। তারপর ওর গলাটা জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা রাখলো। ঈশান এক হাতে মেয়েটার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে রাখলো। কিছুক্ষণ বাদেই তুষি ঈশানের বুকের মধ্যে একটা চুমু দিতেই ছেলেটা চোখ জোড়া বন্ধ করে নিল আর মেয়েটার মাথায় হাজারটা চুমু দিল। তুষি বুঝতে পারল ছেলেটা রাগ করে থাকলেও আর চায় না যে ওদের ভালোবাসার মাঝে দূরত্ব হোক আর দুজনের মাঝে আর কোনো ঝামেলা হোক। তুষি ঈশানের গলাটা জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলতে লাগলো, ওই বাবু, তোমার কি আমার ভালোবাসা চাই না? আমার না তোমার ভালোবাসা চাই, অনেক বেশি চাই। বিশ্বাস করো, আমি তোমার সাথে মিশে যেতে চাই জান। আমার আমার না আর কিছু ভাবতে ইচ্ছে করছে না, শুধু তোমাকেই ভাবতে ইচ্ছে করছে। আমাকে একটু আদর করবে বেবি? করবো তো, বিয়ে করেছি কি আদর না করার জন্য? তাছাড়া যতই রাগ করে থাকি, যাকে ভালোবাসি তাকে রাগ করে তো আর দূরে সরিয়ে দিতে পারি না। বউকে আদর না করলে কাকে করব? আজ হোক বা কাল রাগটা ভাঙবেই, আর আদর তো তাকে করতেই হবে। আজ কিংবা কাল বাসলে হবে না, আজকে আর এক্ষুনি এই মুহূর্তেই আমার আদর চাই। আমার যে তোমার কাছে খুব বেশি আদর চাই জানটা। তুষির এমন দ্বারা আবদার ঈশান চুপ করে রইল। তুষি ছেলেটার গলাটা ছেড়ে দিয়ে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া আর জোর করে লাগিয়ে দিল। মিনিট পাঁচেক যেতেই তুষি জোর করে ঈশানকে বেডে ফেলে দিল। তুষির এরকম কর্মকাণ্ডে ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলেও একটা সময় তুষি ওর উপরে উঠে গিয়ে যখন ঠোঁটে আর গলায় কিস করতে দিল, তখন ঈশান আর চুপ করে থাকতে পারল না। বাসর রাতের জায়গায় বাসর সন্ধ্যা হচ্ছে দুজনের। ভাবতেই অবাক লাগছে, সবে মাত্র 8টা বাজে। এই মুহূর্তেই যদি বউয়ের সাথে এরকম কিছুতে সায় দেয় তাহলে বাকি রাতে যে কী অবস্থা হবে সেটাই ভাবছে। ঈশান একটু মুচকি হাসতেই তুষি আবারও ঠোঁটের সাথে ঠোঁট মেশালো। মিনিট পাঁচেক পর ঈশান ওকে নিজের উপর থেকে ফেলে দিয়ে তুষির গায়ের উপর নিজের পুরো শরীরের ভরটা ছেড়ে দিল। তারপর ওর ঘাড়ে আর গলায় মুখ ডোবাতেই মেয়েটা একদম স্তব্ধ হয়ে গেল। তুষি বারবার কেঁপে উঠছিল। ঈশান মেয়েটার হাত দুটো বেডের সাথে চেপে ধরতেই তুষি হাঁসফাঁস করতে লাগলো। মেয়েটার গরম নিঃশ্বাস ঈশানের শরীরে পড়তেই ওর উত্তেজনা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ঈশান দিন দুনিয়ার সব কিছু ভুলে তুষিতেই মগ্ন হয়ে পড়ল। একটার সময় তুষি নিজের শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরিয়ে দিতেই ঈশানের বুকের উপর অসংখ্য চুমু খেল। মেয়েটা যেন একদম উন্মাদ হয়ে গেছে। ঈশান ওর হাত দুটো ছেড়ে দিতেই তুষি ওর চুলগুলো আর পিঠটা খুব শক্ত করে খামচে ধরল। মিনিট 10 যাবৎ চুমুর ঝড় বয়ে চলার পর ঈশান দুজনের শরীর পুরো উন্মুক্ত করে দিল। এক পর্যায়ে তুষি ঈশানকে বারবার বোঝাতে চাইল ও আর থাকতে পারছে না। বিষয়টা যখন ঈশান বুঝতে পারলো তখন একটু মুচকি হাসলো। ঈশানের মাথাতে দুষ্টুমি বুদ্ধি কাজ করলে ও তুষিকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসে রইল। ঈশানের এরকম কর্মকাণ্ডে তুষি অনেকটা হতবাক হলেও একটা সময় চোখ মেলে তাকালো। এই মুহূর্তে মেয়েটা তাকাতে লজ্জা পাচ্ছে। তারপর যখন বুঝতে পারলো ঈশান ওর থেকে দূরে সরে গেছে, তখন তুষি অসহায় চোখে ঈশানের দিকে তাকিয়ে শাড়ির আঁচল দিয়ে বুকের উপর আর নিজের শরীরটা ঢেকে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি হলো, ছেড়ে দিলে যে? তুষির এই বোধহয় কান্না করে দিবে। ঈশান এবার টেবিল একটা হাসি দিয়ে বলল, তোমার রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম বউ। আমাকে কষ্ট দেওয়ার খুব শখ না? রাতে কিন্তু একদম কাছে আসতে দেবো না।
জোর করার পরও আমার কাছে আসতে পারবে না, বলে রাখলাম। তুষি যখনই কান্না করতে যাবে তার আগেই ঈশান এসে মেয়েটার ঠোঁটজোড়া বন্ধ করে দিল। তারপর আবারও দুজন একসাথে মিলেমিশে একাকার হওয়ার জন্য প্রস্তুত হতেই তুষি এবার চালাকির সাথেই ঈশানকে নিজের সাথে মিশিয়ে নিল। দুজন দুজনের ভালোবাসায় মগ্ন হয়ে গেল। ঘন্টা দুয়েক পর যখন দুজনের মনে হলো রাত 10টা বেজে গেছে, যে কোনো সময় আম্মু ডাকাডাকি শুরু করে দিবে। আম্মু বলেছিল কথা বলতে আসতে, কিন্তু এই মাঝখান দিয়ে ছেলে বউয়ের সাথে বাসরটা সেরে ফেলেছে সেটার কথা কে জানে। বিষয়টা ভাবতেই ঈশান একটা ডেভিল হাসি দিল। তুষি ছেলেটার বুকে ধুতি ঠেকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে আর বারবার মুচকি মুচকি হাসছে। পিচিটার পুরো মুখে অসংখ্য লিপস্টিকের ছাপ আর শরীরে তো লিপস্টিকের দাগ দিয়ে ভরে গেছে। অন্যদিকে তুষির শরীরে অসংখ্য বাইটের লাল আর লাল লাল ছোপ ছোপ হয়ে গেছে, যার জন্য মেয়েটা খানিকটা লজ্জা পাচ্ছে। এবার ঈশান ও ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ালে তুষির চোখ জোড়া বন্ধ করে নিল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শোনো, এখন অন্য আবার পরে। সেটা বললে তো শুনবো না। তোমার না অনেক ভালোবাসা চাই, তাহলে এখন আমাকে আটকাচ্ছ কেন? তোমার ভালোবাসায় পুরো শরীর জর্জরিত হয়ে গেছে। তুমি বুঝতে পারছো শরীরে কি পরিমাণ ব্যথা করছে? তুষি কথাটা বলেই লজ্জায় চেহপায় কামড় দিল। ঈশান তুষিকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চুলের মাঝে হাজারটা চুমু দিতেই তুষি ওকে জড়িয়ে ধরে রাখলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।